শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরও একটি ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন সবসময়কার মতো, এবং চ্যানেলের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের আড্ডার বিষয় হচ্ছে একটি চলচ্চিত্র। তার আগে একটু মনে করে দিতে চাই যে নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে সেই বিখ্যাত এবং জনপ্রিয় ওয়েব সিরিজ শার্টি কাপের কথা। সেই ডিরেক্টরই আরও একটি চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছেন, সেই চলচ্চিত্রের বিষয় আজকের আমাদের আড্ডা। এবং সেই জন্য তিনি সরাসরি নিজে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং চলচ্চিত্রের নাম হচ্ছে দেলোপি। দেলোপির ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত মোহাম্মদ তাওকির ইসলাম, এবং সেই সঙ্গে তার পুরো সার্কাস্ট রয়েছেন। তার ঠিক পাশে বসে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, তার পাশে রয়েছেন রুদ্র রায়, এবং আমার ঠিক পাশে বসে রয়েছেন পলাশ কুমার ঘোষ। এবং আমরা গল্প করছিলাম, গল্পের মাঝখান দিয়ে আমরা লাইভে চলে এলাম এবং আমরা খুব মজার একটা আড্ডা দিচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি সেই আড্ডার মাঝখানে। প্রথমে আমি সবাইকে স্বাগত জানাতে চাই, রুদ্র রায়, জাকির ভাই এবং পলাশ ভাই, এবং ডেফিনেটলি তাওকির ভাই। ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছেন সবাই? এই ভালো আছি। এবং সবসময়ের মতো এটি একটি চ্যালেঞ্জিং কাজ আপনি করেছেন, আমরা সেই পেছনের গল্পটি শোনার চেষ্টা করবো আজকে। প্রথমে জানতে চাইবো যে দেলোপি নামটা কেন রাখা হলো এই চলচ্চিত্রের? আচ্ছা, যে গ্রামটায় আমরা শুট করেছি সেই ইউনিয়নটার নাম হচ্ছে দেলুটি ইউনিয়ন। জি। আর আমাদের ছবির নাম হচ্ছে, ছবির যে গ্রামটা সেই ইউনিয়নটার নাম হচ্ছে দেলুপি ইউনিয়ন, মানে ফিকশনাল নাম। ফিকশনাল নামটা। আচ্ছা, তো সেইখান থেকে সেই ইউনিয়নের নামেই ছবির নাম হচ্ছে দেলুপি। আচ্ছা, আর এটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল সিনেমা। কেন বলা হয়েছে এটাকে ইনসিডেন্টাল সিনেমা? আসলে আমরাই বলছি এটাকে ইনসিডেন্টাল সিনেমা। এখন ধরেন এত ঘটনাবহুল পৃথিবীতে এত কিছু ঘটে যাচ্ছে ভাই, এটা শুধু আমরা আমাদের প্রেস অথবা আমাদের ডকুমেন্টারিতেই দেখতে পারবো। আমার কাছে মনে হয় যে সিনেমাতেও ওইখানে কন্ট্রিবিউট করার জায়গা আছে। সিনেমাও আসলে ঘটে যাওয়া ঘটনা বা ওই রিয়েল ইনসিডেন্টটা ফিকশনে কনভার্ট করা বা করতে পারে আর কি, সেই ট্রাইটাই করতেছি ইনসিডেন্টাল সিনেমায়। ওয়ান্ডারফুল। প্রিয় দর্শক, আমরা ট্রেলারটা দেখাতে চাই, ট্রেলার দেখে আবার ফিরছি গল্পে, আমাদের সঙ্গেই থাকবে। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। নিমিষে এই দুনিয়াটাকে করতে পারি আমি ধ্বংস। এনে সরকার বেড়ি বাঁধতেছে মাটি দি, এই বাড়ি ওখানে টেকবে। আমাদের কোনো রকম ত্রাণ সামগ্রী দরকার নেই, আমরা চাই একটা টেকসই বেড়ি বাঁধ। ও আমার বিয়ে গেলে তোমার কিছু যায় আসে না? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আরে আসতেছি। তোমার ছাগলের সাথে মায়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের গলা টিপে মারি আমি বাঙনে বাসায় দিয়ে আসবো। দেশের পরিবেশ পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে ও ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারছি। সবার অর্থ আমি এই 300 বেরি বারটা আমি দেবো। 80 চাঁদাবাদি শুরু করে দিয়েছেন। বাড়ির থেকে 2জন বাড়ায় আইসো। এক সরকার এসে বলবে যাত্রা হবে না, ও কবে যাত্রার পারমিশন নেই। আমি একটা যাত্রা শিল্পী, আমি আমার অভিনয় করবো। যেসব বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম এর মধ্যে অনেকে আমার সব বাটপারি শুরু করবে। দেলোপি, a film by মোহাম্মদ তাওকির ইসলাম অ্যান্ড টিম। সত্যি এটা টিম ওয়ার্ক অবশ্যই, এবং কীভাবে গল্পটি খুঁজতে গিয়ে আসলে গল্পটি তৈরি হয়েছে এবং সিনেমাটি কীভাবে তৈরি করা হয়েছে, তার স্টার কাস্ট সব মিলে মজার অনেক অনেক গল্প আছে এর মধ্যে। আমি শুরুতে একটু 3 জনের ব্যাপারে, আমাদের যে স্টার কাস্ট রয়েছে তাদের সম্পর্কে একটু বলবার জন্য তাওকির ভাই কি বলতে চাই, কীভাবে পেলেন তাদেরকে, যদি শুরু করি এইভাবে আর কি। আচ্ছা, পেলেন কিভাবে? জাকির ভাই। জি, আমরা কিন্তু কোনো গল্পও নিয়ে যাইনি, আর্টিস্টও নিয়ে যাইনি, কিচ্ছু নিয়ে যাইনি, সব ওইখানকার। তো আমরা প্রথমে খালি হাতে গেছি, ওইখানে বসে তাদের সাথে তাদের গল্প ডেভেলপ করছি। ওই সময়ের বাংলাদেশ 2024-এ সরকার পতনের পরবর্তী সময়, এবং সেখানে বন্যা হয়েছে, এই পুরা জিনিসটাই তো গল্পের উপজীব্য। তো সেখানে যে আমরা গল্পের মতোই ক্যারেক্টারও খুঁজছি। তো জাকির ভাই, আমরা হচ্ছে ওখানে যখন আর্টিস্ট খুঁজছি তখন একদিন ওইখানে আসলে বাইক দিয়ে যেতে হয় ভাই। আচ্ছা, বাইক, যাত্রী পরিবহন মোটরসাইকেল। তো ওইরকম একজন বাইকার আমাদেরকে জাকির ভাইয়ের খোঁজ দিল যে আমাদের এলাকায় এরকম একজন আর্টিস্ট আছে যে কিনা কলকাতার ছবিতে অ্যাক্টিং করছে, নানান ছবি, তার মধ্যে দশমীর কথাও আসছে, যে দশমীতেও অ্যাক্টিং করছে। আমরা তো খুবই অবাক হয়েছি। তো
তো ভালো কথা। তারপর জাকির ভাইয়ের সাথে দেখা হলো। পরে দেখলাম যে জাকির ভাই আসলে ওইখানে বাংলাদেশি একজন মানুষ, সে হচ্ছে ওইখানে তরমুজের বিচির ব্যবসা করে এবং তরমুজের লেনদেন তার নন্দনের কারবার না, নন্দনে তো কলকাতার নন্দনে গল্প। চা বিক্রি করতো। আচ্ছা আচ্ছা উনি নন্দনে চা বিক্রি করতেন ওকে, ওকে। আগে। হ্যাঁ, ওই গল্প আবার আরেক আলাদা, গল্প, আচ্ছা, অনেক গল্প। তো মানে এটা হচ্ছে দেশে তাকে যখন আমরা পেলাম, ওকে। তারপর তো ওই তো জাকির ভাইয়ের সাথে দেখা হলো এবং ফাইনালি আমাদের ছবিতে যে চেয়ারম্যান চরিত্র, জাকির চেয়ারম্যান, তো উনি সেই জাকির চেয়ারম্যান, ওনার নামও জাকির। তো ওইখান থেকে পাওয়া রুদ্র। রুদ্র রায়। রুদ্র হচ্ছে বেসিক্যালি ওরা ইনথুজিয়াস্ট ফিল্ম মেকার। ওরা খুলনাতে বসে ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওদের একটা প্রোডাকশন হাউস আছে 99 মাল্টিমিডিয়া, সেটা থেকে ওরা কাজ করে। ওকে আমি পাইছি হচ্ছে ধীমান ভাইয়ের মাধ্যমে। আচ্ছা। ও এর আগেও ফেউ নামে একটা ওয়েব সিরিজ আসছে চরকিতে, যেখানে অভিনয় ও অ্যাক্টিং করছে। ওখান থেকে পাওয়া, ও ছবির সামনে পেছনে দুই দিক, এখানে আসলে সামনে পেছনে আমরা সবাই কাজ করছি। তো ওদের একটা ভালো দল ছিল যারা কিনা সিনেমার একটা বড় প্রাণ, মানে, এবং ও নিজেও একজন প্রাইমারি কাস্ট। পলাশদা হচ্ছে খুব ইন্টারেস্টিং লোক। পলাশদার একটা অন্য গল্প বলি। পলাশদা হচ্ছে এলাকায় খুব পপুলার। ওনাকে আমরা প্রথম থেকেই শুনতেছি এরকম, যাওয়ার পর যখন সবাই জানছে আমরা সিনেমা বানাবো, তো এটাও তো গ্রামের লোকের বুঝতে একটা বন্যার মধ্যে কই থেকে আসছে আর আমাদেরকে নিয়ে কিভাবে সিনেমা বানাবে। তখন উনার কথা আমরা অনেকবার শুনছি, কিন্তু উনাকে পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একদিন আমরা তাকে পাইছি, প্রথম দিন পাওয়ার পর আমরা যেখানে থাকি একটা, আমরা সাইক্লোন শেল্টারেই থাকি তখন। জি। তো পাইছি, তো পলাশদা প্রথম দিন দেখা, পলাশদাকে বললাম যে তাহলে চলেন দাদা আমাদেরকে নামায়ও দিয়ে আসেন, আমরা একটু কথাও বললাম। তো ওনার বাইকে আমরা দুইজন উঠছি, আর আমি আর লিমন নামে আমাদের আরেকজন, আর পেছনের বাইকে আমাদের আরেকজন অমিত দা। আমরা আসতেছি একটা এরকম মাটির সরু একটা জায়গা। তো আমি বললাম পলাশদা আমরা নেমে যাই। বলে ভাই আমি দারুণ মল্লিকের ড্রাইভার, হ্যাঁ দারুণ মল্লিকের ড্রাইভার যদি এটা পান না করতে পারে তাহলে তো মান সম্মান কিছু থাকবে না। সে যথারীতি ওই নিয়ে গেল, অবস্থায় আপনাদের বাসায় নিয়ে গেল। হ্যাঁ, এবং তারপর যা হওয়ার আর কি। আমরা ওইটা থেকে সুন্দর পড়ে গেলাম। তো পলাশদার সাথে আমাদের এটাই জার্নি। হ্যাঁ, পলাশদা আমাদেরকে সাহস দিচ্ছে, আমরা পলাশদার সাথে গেছি। পলাশদা আমাদেরকে ফেলছে, ডুবাইছে, কিন্তু আবার তুলে নিয়ে যায় জায়গায় পৌঁছায় দিচ্ছে। আচ্ছা। তো পলাশদাকে মানে উনাকে আমি দেখছি হচ্ছে যে সিনেমায় উনি একরকম, উনাকে স্টেজে তুলে দেওয়ার পর একরকম, আর উনি যখন তার সাধারণ জীবনে থাকে একদম আলাদা একটা মানুষ। সো উনি পিওর আর্টিস্টটা যেমন হয় না, যে উনি উনার আর্টে যখন ঢুকে যায় তখন উনি আলাদা একটা মানুষ হয়ে যায়। তার আগে উনাকে দেখে খুবই কনফিডেন্ট হওয়া যায় না, কিন্তু উনি যখন দাঁড়ায় গেছে তখন ওইটা খুব ইন্টারেস্টিং। এটা তো সিনেমায় দেখলে মানুষ নিশ্চয়ই। এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটার প্রিমিয়ারটা খুব চমৎকার হয়েছে 5 তারিখে যেটি হয়েছে, যদি আমি ভুল না করে থাকি। এটা আমি জিজ্ঞেস করছিলাম যে তাকির ভাইকে জিজ্ঞেস করলাম যে তাকির ভাই কোথায় হচ্ছে, কোন সিনেমা হলে হচ্ছে, বলছে না সিনেমা হলে হয়নি, এটা খোলা মাঠে প্রিমিয়ার করা হয়েছে। সেটার গল্প একটু শুনতে চাই। আচ্ছা, আমরা যখন প্রথম ওখানে ছবি বানানোর কাজ শুরু হয়েছে তখন ওইখানের মানুষজনের একটাই প্রশ্ন ছিল যে আমরা কিভাবে দেখব। তখন আমরা বলছিলাম যে এইটা আপনারাই প্রথম দেখবেন। তো এটা এক ধরনের একটা ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল, এবং আমাদের সবসময় মনে হয়েছে যে যাদের ছবি তাদেরই আসলে প্রথম এইটা টেস্ট করা উচিত। তো এই জন্যই আমরা আসলে কালীনগর যেই গ্রামটায় আমরা থাকতাম ওইখানে একটা দারুণ মল্লিক স্কুল আছে। আচ্ছা। সেই স্কুলের মাঠে আমরা এটা প্রিমিয়ার করছি। তো ওইখানের ওই ইউনিয়নের গ্রামের অনেক মানুষ, মাঠভর্তি মানুষ সিনেমা দেখছে, এবং ওইখানেই আসলে ছবির ফাইনালি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। কি চমৎকার অভিজ্ঞতা, এটা তো আসলে একদম অন্য অভিজ্ঞতা। এবং 7 তারিখে এটি শুভমুক্তি হয়েছে খুলনাতে, লিবার্টি সিনেপ্লেক্সে। ওকে, এবং 14 তারিখে ঢাকায়। 14 তারিখে ঢাকায়, 10 তারিখ থেকে আবার খুলনা শিল্পকলাতেও হচ্ছে। লিবার্টিতে চলছে, লিবার্টিতে মানে লিবার্টি আলারাও কখনো কল্পনা করেনি এত মানুষ দেখতে আসবে। সবাই একটু আশ্চর্য। খুলনা থেকে লিবার্টিতে আবার একটু দূরে, না ওটা খুলনার ভিতরে পড়ে না। আচ্ছা আচ্ছা। সেখানে লোকজন আসছে দেখার জন্য। তাকির ভাই বাকি কাজদের সম্পর্কে একটু শুনতে চাইবো, যে কারা আছেন এখানে, কারা কাজ করেছেন। আচ্ছা, আমাদের প্রাইমারি কাস্টের মধ্যে আর 2 জন আজকে এখানে উপস্থিত নাই। আমাদের আরেকজন নায়ক আর নায়িকা, পার্থ, সরি ওর নাম চিরঞ্জিত, ক্যারেক্টারের নাম পার্থ। অদিতি, ও হচ্ছে নূপুর চরিত্রে অভিনয় করছে, ওরা নাই। এছাড়াও আমাদের একটা বড় অংশ ছিল যাত্রা দল, যারা আজকে তো এখানে আসলে নাই, কিন্তু সামনে আবার অন্য প্রোগ্রামে অবশ্যই তাদেরকে দেখা যাবে। তো
মোটামুটি ওই গ্রামের মানুষজনই, তারপর যাত্রার একটা দল, আর হচ্ছে ওরা হচ্ছে খুলনায় অনেক বড় পড়াশোনা টিম করছে। তাহলে বোঝাচ্ছে, হ্যাঁ। বেশ বড়। বড় কাস্ট অ্যান্ড ক্রু। পলাশ ভাইয়ের কাছে একটু আছে, পলাশ ভাই আপনার অনুভূতিটা একটু শুনি। সিনেমা তো হয়ে গেল, আপনি তো ফেলে দিয়ে আবার উঠিয়ে আবার জায়গার মধ্যে পৌঁছেও দিয়েছেন। তো সিনেমা রিলিজের পরে বা আগের অভিজ্ঞতা জানতে চাই, কেমন লাগলো কাজ করে এটার মধ্যে আসলে? আসলে আগে তো আমি এরকম প্রোগ্রাম কখনো করিনি বা এইরকম সিনেমার সাথে আমি যুক্ত কখনো না। আমি এমনি গ্রামে ছোটখাটো ফাংশনে অভিনয় করি, জি, একটু কৌতুক দেই, মানুষকে হাসাই। আর আমি ওই আপনার বাইক চালাই, মানে পাইকগাছা থেকে খুলনা, খুলনা থেকে পাইকগাছা। এটা আমাদের মানে আমার মানে কাজটাই আছে বাইক চালাই, আমার সংসারটাকে আমি জি করি। যাক, তো এইভাবে যে সিনেমায় অফার পাবেন কখনো ভেবেছিলেন? না না না, আমি কখনো ভাবিনি। কিন্তু আমি যখন ওই ছোটকাল থেকে অভিনয় করতাম, মান্নার অভিনয় টভিনয় করতাম, চিন্তা করতাম যে ওই টিভির ভিতরে যদি কখনো যেতে পারতাম। তা এখন দেখছি যে টিভির ভেতরেই দাদা আমারে নিয়ে আইছে। আর ইয়াসে কোনো ভালোভাবে কোনো অভিনয়, মানে গ্রামে যেভাবে লোকাল আছি আমরা ঠিক সেইভাবে অভিনয়টা। এবং আমাদের ওই পাইকগাছা থানা, খুলনা জেলাটা, ওই 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 এলাকাটাই আপনার বছরে 3-4 বেড়া ভাঙে। আচ্ছা, সব রাস্তার পরে উঠে আসতে হয়। তারপরে আপনার বন্যা হলি তো আর কোনো কিছু নেই, মোটামুটি সেইভাবে জীবনযাপন করছি আমরা। আচ্ছা, আর সেইভাবে আছি আমরা। এখন তো সিনেমা হয়ে গেল, এখন সিনেমা স্বপ্ন পূরণ। টিভি থেকে বড় কথা, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড আপনি গ্লোবালি মানুষের কাছে পৌঁছাতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। এবং আপনি এলাকার মধ্যে কিন্তু ভীষণ জনপ্রিয় মান্নার অভিনয় করে, রাইট? হ্যাঁ, মান্না, ওমর সানি। হ্যাঁ, ওমর সানি আসলে আমরা দেখবো নিশ্চয়ই আজকে। আমরা একটু রুদ্র রায়ের কাছে আসতে হবে। রুদ্র, আপনি যদি বলেন, আপনার তো অভিজ্ঞতা একটু আছে আগে থেকে, ইনফ্যাক্ট মানে কাজ করার পেছনে এবং সামনে দুটোই। তো তাওকির ভাইয়ের সঙ্গে এরকম একটি কাজের এইটার অভিজ্ঞতা যদি, মানে দেলোটির অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করি, এটা একটু অন্যরকম আসলে আমার কাছে। কেন মনে হয় আমি থাকতে পারলে খুব ভালো হতো এখন মনে হচ্ছে। একদম পুরোপুরি অন্যরকম। যদি বলেন এইটার মানে হয়েছে কি, এর আগে তো সিনপাট শাটিকা দেখছি আর কি ওইখানকার। তো ওই যে জার্নিটা, ওই জার্নিটার আলোকে যখন ওই মানুষটারে সামনাসামনি পাচ্ছি, আর ওই মানুষ, প্রতিকূল পরিবেশ, আর এমন একটা জায়গায় যেখানে তো নদী ভাঙন মানেই তো ভাই অন্যরকম বিষয়। আর এই মানুষগুলোর সাথে যখন কানেক্ট হলাম, তাদের সাথে তাদের ওই ভাষা, ওই রকম গ্রামের ভেতরে কি করতেছো মনি, খাইছো ওদা, তো এই যে বিষয়গুলো, ওই জায়গায় মেশাটা। আর সব থেকে একটা জিনিস কি, যে আমরা যখন শুরু করি, ভাই তো বলতেছিল যে আমরা যখন শুরু করি তখন আমরা জাস্ট ওই ইনবিল্ট কোনো স্টোরি নিয়ে ওইখানে যাইনি। কঠিন চ্যালেঞ্জ এইটা এই যে গিয়ে জাকির ভাই যে তরমুজ বিক্রি করতেছে এখন, বাইক থেকে ফেলাই দিচ্ছে, আমারে তো মানে পাইছে এমন ভাবে যে, বা আমি যেভাবে মিলে গেছি, মানে এটা সৃষ্টিকর্তার একটা মানে 3 জন আরো 2 জন আছে। তো এই মেলার পরে যে একটা স্টোরি ওইখানে দাঁড়ানোর পরে ওই স্টোরি থেকে কার কতটুকু, আবার এনার লাইফ থেকেও আমারে বলছে তোর কিছু আছে কিনা, তোর দিক থেকে তুই একটু বল, বা তোর কোনো প্রেম কাহিনী আছে কিনা, ওনার ছেলের প্রেম কাহিনী আছে কিনা, এইগুলো ইনবিল্ড করে আমরা যখন একটা দাঁড় করাই। আর এই অনুভূতিটা কি, যে এইটা ভাই, এটা হ্যাঁ একদম একদম চ্যালেঞ্জের থেকে, চ্যালেঞ্জ তো অবশ্যই জিজ্ঞেস করবো, চ্যালেঞ্জ তো নিশ্চয়ই ছিল জাকির ভাই। এই যে এই কাজটা করতে নামলেন, আপনার কি প্রসেসটাই এটা গ্রাফট করার যদি জিজ্ঞেস করি? এইটার স্ট্রাকচারটা যদি আমরা বলি, এটা আমরা এর আগেও একবার এক্সপেরিমেন্ট করছি 2022-এ সুনামগঞ্জে। আচ্ছা, ওই আলাপ আরেকদিন করবো। এইটা হচ্ছে প্রসেসটা হচ্ছে যে আমরা একটা, মানে মূল কোড যে জায়গা থেকে আসছে, যে আসলে ফিল্ম মেকার হিসেবে এই ধরনের ডিজাস্টার বা এই ধরনের কঠিন প্রতিকূল পরিস্থিতিতে আমাদের আসলে কন্ট্রিবিউট করার জায়গা আছে, ওইখান থেকে চিন্তার শুরু। তখন আমরা ভাবছি যে আচ্ছা, ডকুমেন্টারি ফিল্ম তো আমরা বানাতেই পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আসলে ফিকশনেও কিছু করতে পারি কিনা। তো তখন আমরা যেটা করছি, যে আমরা ঠিক করছি যে আমরা 2টা টিম হব। একটা টিম, এবং খুবই ছোট, কিন্তু আমরা 4-5 জনের বেশি যাই না। একটা টিম ইনস্ট্যান্ট যে ওখানে 5 জনের টিম নিয়ে আপনি গিয়েছেন সেখানে, আর বাকি টিম সব ওখানকার বাকি টিম। হ্যাঁ, আস্তে আস্তে মানুষ ওইখান থেকে অ্যাড অন হতে শুরু করছে। তো যেটা হয় যে আমরা প্রথমে যে একটা গ্রুপ, ওরা ডকুমেন্টারি বানাতে শুরু করে এবং ওইখানকার লাইফ, ওইখানকার গল্প খুঁজতে শুরু করে। আর প্যারালালি আমরা সিনেমার জন্য গল্প খুঁজতে শুরু করি, সিনেমার গল্প, চরিত্র, ওই পৃথিবীতে কারা থাকে, কি করে।
তো এইটা ও যেই অংশের কথা বলছে সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার যখন দাঁড়ায় গেছে যে এটা হচ্ছে আমাদের গল্পের লাইন আপ, সেই লাইন আপের মধ্যে কিন্তু কিছু মানুষ অলরেডি চলে আসছে, কিছু চরিত্র যারা কিনা গল্প থেকেই চরিত্র হয়ে উঠছে, আবার সেকেন্ড লেয়ারে যারা আসছে তাদের জীবন থেকেও কিন্তু এটার ভিতরে অ্যাড অন হয়েছে। প্রসেসটা হচ্ছে এই যে লিখে ফেলা হলো, লিখতে 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 লিখতেই দেখা যায় যে পুরা কাজটা রেডি হয়ে যায়, যে আসলে কারা অ্যাক্টিং বলছেন অনেক সহজ, কিন্তু কাজটা অনেক কঠিন, অনেক কঠিন একটি কাজ। কঠিন মানে এবং এই যে স্টার ফেস যে আমরা বলি, যে তার বাইরে তার বিপরীতে গিয়ে আপনি সবসময় কাজ করতে পছন্দ করেন, আমার কাছে মনে হয় যে পরিচিত মুখ থাকুক সেটা হয়তো আপনার পরিকল্পনায় থাকে না। না না ভাই, আমাকে কেন আপনি মনে হয় ইট ইজ মোর চ্যালেঞ্জিং, ইট ইজ মোর চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা কি ডেলিবারেটলি করেন? মানে এটা না ভাই, আসলে ছোটবেলার প্র্যাকটিস। আমি তো বাচ্চাকাল থেকে সিনেমা বানায় আসতেছি, আমি আর কিচ্ছু পারি না। তো আমি আমার প্রথম ছবি বানাইছি ক্লাস 8-এ, এবং তারপর থেকে আমি এই কাজটাই করছি। তো যেটা হয়েছে যে আমি সবসময় তো আসলে নন একটা ডিল করেই অভ্যস্ত। আমি নতুন মানুষদের সাথেই কাজ করে অভ্যস্ত, যারা কিনা টেকনোলজিটাও জানে না, খালি ওই ইনথুজিয়াজম নিয়ে আসছে, ভালোবাসে যারা সিনেমাটাকে, একদম ভালোবাসা, ওইটাই আসলে মেইন। ওকে ওকে, তো সেইখান থেকেই আর কি এইটা। কিন্তু এমন না যে আমি আসলে স্টার কাস্ট বা আমি প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে কাজ করতে চাই না, এরকম একদমই না। জাকির ভাই, আপনার স্টোরিটা আমি একটু শোনার চেষ্টা করেছি। আমাদেরকে তাকিব যেটা বল, ছোটবেলায় আপনি ইন্ডিয়া চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি নন্দনের সামনে, নন্দন সিনেমার সামনে চা বিক্রি করতেন এবং সেখানে গিয়ে অ্যাক্টিং করতেন টুকটাক। না, আসলে অ্যাক্টিং এর আশায় গেছিলাম, ওইখানে যে সব ছিল গ্রামের ভিতরে, তো ওকে, তোর ওইখানে যে একটু ঢোকার কোনো লাইন গার্ড নেই। তারপরে একজনের সাথে কথা বললাম, ওইখানে ভিতরে ঢুকতে পারবি না, দেখ চেষ্টা করে ওদের চা খাওয়াতে পারিস কিনা। তারপরে হকারি করা শুরু করলাম ওইখানে। তারপরে আস্তে আস্তে যা হয়, ওইখানে কাজ করার থেকে এই কাজ করা, এই যে কাজটা করেছি, ওতে অভিজ্ঞতা অনেক বেশি। আচ্ছা, কিন্তু ওখানে তো অসংখ্য সিনেমা আপনি কাজ করেছেন, ছোট ছোট টুকটাক ছোট ছোট কাজ, এটাই বা কম কি? পুলিশ তাকির ভাই আপনাকে পেলেন কি করে? আমি দুপুরবেলায় হঠাৎ একদিন করে তরমুজের গাড়ি লোড দেবো বলে রাস্তায় বসে আছি, আমার সাথে ছোট একটা ভাইপো আছে আমার। আচ্ছা, হঠাৎ আমার এই মোটর সাইকেল আসিফ, যে আমার নামায় টামায় দিয়ে আসে সব জায়গায়, আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে কি যে রাজশাহীতে কিছু পাগল টাগল আছে চুল নিয়ে, ইন্টারেস্টিং ব্যাপারে। আমি ভাই পাগল না, তার কাছে ওরা ছবি বানাবে, বুঝতে পারলি ভাই নিয়ে আয়। মানে এইভাবে কথাবার্তা বলতো, তো মোটর সাইকেল চালায় বেড়ায়। আর দাদা তো হাফ প্যান্ট পরা, আর গ্রামের ভিতরে বর্ষা কাদার ভিতরে হাফ প্যান্ট, তো সেভাবে দাদা নিয়ে আসে। চুল টুল সব এলোমেলো, অমিনটা ছিল, চুল টুল এলোমেলো, পিছনে লেমন ভাই ছিল, মানে দুইজনেরই একই রকম অবস্থা, দাদা ছিল না। যাওয়ার পরে আমি সালাম দিয়ে কথাবার্তা বলে, আমি তরমুজ খাবেন? তো কাছে না, আমাদের আরও লোক গাংবাড়ে বসে আছে। কী ব্যাপার, ছবি বানাবে আবার গাংবাড়ে লোক বসা মানে কি? তরমুজ একটা কেটে দিলাম আর একটা গামছা বেঁধে দিলাম, দিলে আসিফ নিয়ে চলে গেল। বললো, আমরা বললো যে আপনি কখন ফিরতেছেন? আমি বললাম যে আমি 8:30 9টার ভিতরে আপনাদের কাছে পৌঁছাবো, আমার গাড়ি তরমুজের গাড়ি শেষ হয়ে যাবে, গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, আমি চলে যাব। গাড়ি কিন্তু সেদিন আর 9টা 10টার ভিতরে কমপ্লিট হয়নি। আচ্ছা, গাড়ি শেষ হতে তো 11টা বেজে গেছে। আমি এত রাত্রে যাবো, আমি তাদের ফোন দিছি, তখন বললো আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ছিল তখন রাত 12টার সময়, যে সময় মেন রাস্তা থেকে ভিতরে নামিছি, তোকে আপনার সাথে দেখা করেই যাবে আর কি, যাই হোক। হ্যাঁ, না না, ভাইরা ওখানে না, ভাইরা সে কাউন্সিল। আচ্ছা আচ্ছা, আমি রাত 12টার সময় যাচ্ছি অডিশন দিতেছ। ওকে ওকে ওকে, মানে রাস্তায় মোটরসাইকেল যেখানে দুইজন ধরে ধরে নিয়ে যাওয়া লাগে, কিছু কিছু জায়গা আছে। আর আসিফ ছাড়া তো কেউ চেনে না, আমরা ড্রাইভার ছাড়া। যাক, ওইখান থেকে গেলেন পরে। হ্যাঁ, রাত 2টার সময়, 12টার সময় না, 12টা 12:30টার সময় যে অডিশন হলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বাইক কেমন ভাবে তুলতে হতো। একদিন এই আসিফ ভাই, আমি যে 40 মিনিট হেঁটে যাওয়ার কথা বললাম যে হেঁটে যেতে হয়, উনি আমাদেরকে বলে কি, ভাই আপনাদেরকে আমি ওই লোকেশনে মোটরসাইকেলে করেই নিয়ে যাবো। হ্যাঁ, আমরা কোনোভাবেই রাজি না, আমরা হাইটেই যাব। সে বলে না, আমি নিয়েই যাবো আপনাদেরকে। ভালো কথা। তো আমরা দুইজন, তার পিছে 3 জন যাচ্ছি বাইকে। একটা জায়গা হচ্ছে এরকম একতলা, হ্যাঁ, রাস্তাটা যেখানে শেষ হয়েছে ওইটার পরে একটা খালের মতো, তারপর ব্রিজটা হচ্ছে একতলার সমান, ওটার সাথে কানেকশন নাই। আচ্ছা, আমরা 3 জন গেলাম ওই পর্যন্ত, তারপর বাইকটা ধরে সেই একতলার উপর তুললাম আমরা 3 জন, ঠিক আছে? দিয়ে আবার শেষ করে আবার একতলা থেকে নামায় গেলাম। এরকম অজস্র জায়গা আছে। এটা তো ব্রিজেরটা কঠিনটা বললাম। তো মানে ধরেন, এবং কাদা কিরকম ভাই, এ ধরেন এত দূর কাদা, তার মধ্যে বাইক চালাচ্ছে। বাইক চালানো যায় দুটোইটির মধ্যে, যাই না তো এটা কিভাবে চালাচ্ছে বা তারা। দারুণ মল্লিকের ড্রাইভার এখন। তারপরে গল্প এখানে যে সময় শেষ করে আমি বাড়ি ফিরলাম, ফেরার পরে এই যে অভিনয় করার টানটা আছে, টুকটাক যদি অভিনয় সুযোগ পাই, সকালবেলা আবার চলে গেছি তরমুজের গাড়ি বাদ, কথাবার্তা বলে টলে মোটামুটি একটা জায়গায় আছে। এখন আমার একটা ছেলেও আছে, শাকিল, ওই ছবি তো ক্যারেক্টারও করেছে। ওহো, এখন বলছে গল্প তো মোটামুটি দাঁড়াচ্ছে। তেমন
এইখানকার যে প্রেম হয় এই প্রেম পাবো কোন জায়গায়? বা বড় আপনি বলছেন, ভাই বলছে এইখানকার যে প্রেম হয় এই প্রেম পাবো কোন জায়গায়? ছেলে যখন ফোন আছে, প্রেম তো ওরা দুজন করে, একজন ফয়সাল আছে আর শাকিল আছে। আমি কই চলেন যে আমার ওখানে বসে ওকে ফোন নিয়ে ওকে মেসেঞ্জার চেক করেন, তাহলে প্রেম পেয়ে যাবেন। মানে আর এই গল্পর প্রতিটা মুহূর্তে বুঝছেন দুর্ঘটনা, আনন্দ সবকিছু মিলে দুর্ঘটনা তো দুর্ঘটনা থাকে না, আনন্দেই পরিণত হয়েছে। এত ঝড় বৃষ্টি, প্রচন্ড বাস পড়ে লোক মারা যাচ্ছে। আহা, এনার মতন লোক এখন এই যে পরিবেশ পরিস্থিতির সাথে ওনারা দেখি, মাঝে মাঝে কল্পনা করি, কাদা, ঝড়, আকাশে মেঘ ডাকতেছে, গরুও রাস্তায় নেই, আপনি বোঝেন, গরুও নিয়ে বাড়ির মধ্যে হচ্ছে, যদি বাস পড়ে মরে যায় সেই সময় আমরা গাং বাড়ে, এর ভিতরে আমাদের শুটিং চলেছে, এই সময় আমরা গাং বাড়ে। এই জন্যই বলেন সিনেমা ছাড়া উনি কিছু পারেন না আসলে। না সত্যি তাই, আমার টুকটাক কাজ করার অভিজ্ঞতা থেকে রাস্তার পাশে একটা ছোট ঘর ছিল বুঝছেন, ক্যামেরা বাঁচাতে হবে, প্রচণ্ড বর্ষা, আর আমি ওইখানকার চিনি, সময় আমার শর্ট ওইখানে আমার নিয়ে গেছে সবাই ক্যামেরাটা একটা ঘরের ভিতরে রাখার জন্য। তা সেই ঘরটার ভিতরে এটুকু বলি আপনার ছাগল থাকে, 6 হাত বাই 6 হাত ঘর, ছাগল, ভেড়া, গরু, মুরগি, হাঁস, 3 তলা 4 তলা করে করে ওর ঘরে থাকে, তাহলে ওর ভিতরে কী পরিবেশ হতে পারে? আর তারপরে বাইরে বর্ষা, ওইখানে ক্যামেরা থুতে আমরা যদি 1 সেকেন্ড আমি ওর ভিতরে থাকতাম তাই মারা যেত। মানে কি পরিমাণ পরিবেশ পরিস্থিতি হতে পারে, আর তার বাইরে দাঁড়ায় আছি আমরা। মাফ করে দিন। তাকির ভাই, মধ্যে গেছে আমাদের, খুব আনন্দের মধ্যে গেছে। কিছু প্রশ্ন মনে থেকেই যায়, কৌতূহল থেকে জিজ্ঞেস করি যে অর্থলগ্নের যে ব্যাপারটা, এটা চলচ্চিত্রে যেটা থাকে সবসময় জড়িত, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায় যদি জিজ্ঞেস করি যে আপনি পুরো টেকনোলজি ব্যবহার করতে পারেননি মনে হয় এই জায়গাটিতে, মানে যেটা হয়তো করা যেতে পারতো। আচ্ছা, অর্থলগ্নির ব্যাপারটা আগে একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের মডিউল খুব ইজিয়ার, আমরা আসলে 2টা ভাগে জিনিসটাকে ভাগ করি। একটা হচ্ছে পরিশ্রম আর আরেকটা হচ্ছে ফাইন্যান্স। জি, যে আচ্ছা আমাদের এতটুকু পরিশ্রম এবং এতটুকু কন্ট্রিবিউশন এইভাবে করে করলে আমাদের ফাইন্যান্সটা এত কমে আসবে, সো আমরা ওইটাকে আলাদা করি আর ফাইন্যান্সটাকে আলাদা করি। সো তখন আস্তে আস্তে ফাইন্যান্সটা কমতে থাকে। জি, সো আমাদের পার্টনারশিপেই ছবিটা হয়েছে, এটার ভিতর দেখবেন অনেক প্রডিউসার, এন্ড ক্রেডিটে যখন দেখবেন তখন দেখবেন অনেক মানুষ এই ছবিটা প্রডিউস করছে। এটা হচ্ছে এক। আর টেকনোলজি ব্যাপার হচ্ছে গ্রামের লোক নাকি ক্যামেরা চালিয়েছে, হ্যাঁ, মানে যখন যাকে দিয়ে করে, হ্যাঁ গ্রামের লোক সেটা কি করে সম্ভব আমি জানি না। মানে এখন ভাই দেখেন, মানে আমাদের তো এটা মানা ছাড়া কোনো পথ নাই। গ্রামের লোক যখন টিকটক বানাচ্ছে, ওকে, সো আমি সে তাহলে কি চালাচ্ছে? ক্যামেরাই চালাচ্ছে, ক্যামেরাই চালাচ্ছে, রাইট। সো এখন ব্যাপার হচ্ছে যে আমরা আসলে কোয়ালিটি অ্যাচিভ করতে পারছি কিনা, এইটা হচ্ছে অডিয়েন্স বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না, তারা ওইখানে মার্কেট থ্রু দ্যাট ওয়ার্কফোর্স, রাইট। হ্যাঁ, এখন টেকনোলজি তো ধরেন পোর্টেবল হয়ে গেছে, সো আমরা যেটা হয়েছে যে আমরা আসলে মিনিমাল টেকনোলজি নিয়ে গেছি ম্যাক্সিমাম আউটপুট বের করার জন্য, ম্যাক্সিমাম আউটপুট বের করার জন্য। আমাদের কাছে মনে হয়েছে যে যেখানে গল্পই মেইন ক্যারেক্টার, সেইখানে আসলে কি ক্যামেরা দিয়ে শুট হলো তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই গল্পটা দেখাতে উঠে পারছি আসা আর না। কি। বাস স্টোরি লাইন আপটা যদি জিজ্ঞেস করি, লাইন আপটা যদি বলেন আমাদেরকে, দর্শকদেরকে খুব সংক্ষেপে যদি একটু বলেন স্টোরি লাইন আপটা। স্টোরি লাইন আপ তো আসলে এটা সিনেমা পুরোটা বলা যাবে না, ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইটা 24-এর মানে রাজনৈতিক পরবর্তী সময় থেকে যে বন্যাটা হয়েছে এবং এই পালাবদলের যে সিচুয়েশন, ডিজাস্টার, সেটার মধ্যে গ্রামের জীবনযাপন, প্রেম, তারপর যাত্রা, এই যে ওদের জীবনের যে পুরা অংশ, এইটাকেই আমরা পোর্ট্রে করার চেষ্টা করছি। যথেষ্ট, হ্যাঁ আমরা জেনে গেছি, এতটুকুই জিজ্ঞেস করেছিলাম। পলাশ ভাই, এবার তো একটু মানে আমাদের প্রিয় মান্নার অভিনয় যদি একটু দেখেন আমাদের সবাই দর্শকদের উদ্দেশ্যে, অগণিত ভক্ত আছে মান্নার এখানে আমি জানি। ও আচ্ছা, ঠিক আছে, ছোট্ট করে। ছোট্ট করে, যেমন ওমার সানি মান্নাকে বলছে জি, যে মানে যেগুলো ছোটকাল থেকে আমি প্রোগ্রাম করি ছোট ছোট ইসে, সেটা আপনাকে শোনাচ্ছি। প্লিজ প্লিজ। ওমার সানি বলতেছে যে ভাইয়া, জীবনে বেঁচে থাকতে গেলে তোমাকে আরো বড় হতে হবে। তুমি মনে করো আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। না রাজু না, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে। অনেক ছোটকাল থেকে বাবা আমাকে মানুষ করেছিল, কিন্তু আমার বাবাকে কারা মেরেছে জানিস? আমায় বলতে পারিস?
মানে এটা একটা করুণ রোমান্টিক থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছবিতে তো আপনারা গান করেছেন, হ্যাঁ হ্যাঁ গান করছি, সেই গানটি তো দেখাতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ এটা ওটা আমি নিজে অভিজ্ঞতাটা শুনি না একটু, কিরকম কিভাবে কি লিখলেন? লিখলাম আপনার ওই দাদা বলল যে নুপুরের বিয়ে হবে, তাহলে একটা গান তো লিখতেই হবে। এখন আমাকে বলল, সেইভাবে আমি গানটা লিখি। দুলান শোনাবেন নাকি? হ্যাঁ শুনি। নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে, আজকে সন্ধ্যার গোদলি লগ্নে। নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে, আজকে সন্ধ্যার গোদলি লগ্নে। লাল বেনারসি পরে নুপুর যাবে পার্থর ঘরে, অগ্নি সাক্ষী রেখে হবে আজ তোদের বিয়ে। কি আনন্দ রে ভাই, কি আনন্দ রে ভাই, দেলপি বাসির আশীর্বাদ রবে তোদের সঙ্গে। বাহ, চমৎকার চমৎকার। রুদ্র ভাই, যদি শেষটা একটু আপনাকে জিজ্ঞেস করি, পুরো অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল যদি এক লাইনে বলতে বলি, ওটা সামারাইজ করতে বলি, দেলপিতে কাজ করার। আচ্ছা, দেলুপিতে কাজ করার অভিজ্ঞতাটার প্রথমত নতুন একটা এক্সপিরিয়েন্স, এটা সম্পূর্ণ নতুন। এই প্রসেসে এইভাবে সিনেমা তৈরি করে, এটা সত্যি কথা। আর যেহেতু নদী ভাঙনটা সব থেকে কাছের আমাদের, কারণ আমরা দক্ষিণবঙ্গের মানুষ নদী ভাঙন বন্যা যতটা কাছ থেকে না দেখছি, ভাইরা তো খরার এলাকার মানুষ। তো এই খরার এলাকার মানুষ বন্যার ভিতরে এসে খুলনার মানুষের সাথে মিশে তাদের কাছ থেকে তাদের গল্প এমনভাবে লাইন আপ করে বার করে নিয়ে, এইটার একটা মানে এটা এতটা ইন্টারেস্টিং। আর সব থেকে একটা মজার বিষয় কি, আমরা না কোনো সময়ের জন্য মানে আমরা ভোরবেলায় যে টিম তো ছোট, প্রথমত 5 থেকে 6 জনের টিম, তো 5 থেকে 6 জনের টিম, আমরা আর্টিস্ট কারা আর কারা কাজ করছে এটা এটা বুঝতে পারবেন না। মানে আর গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলতো কি যে প্লাস্টিকের মানুষ, মানে আমাদের সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি সেম এনার্জি দেখতে পাবেন প্রত্যেকের ভিতরে, যত বড় রোদ ঝড়ো, যত বড় রোদ ঝড়ো, কারোর ভিতরে কষ্ট নাই। গ্রামের প্রত্যেকটা মানুষ বলবে কি এরা তো সব প্লাস্টিকের মানুষ, এদের কোনো কষ্ট হয় না। আর প্রত্যেক দিন শ্যুট শেষ হবে, আমাদের অমিত রুদ্রদা, শাহিদ ভাই প্রত্যেক দিন রাত্রে 7টার পরে এসে আমরা স্নান করব, করে বক্সে গান খাটায় প্রত্যেকটা মেম্বার রুমের ভিতরে নাচ, মানে প্রত্যেকদিন একদম প্রত্যেকদিন আমরা 9টা পর্যন্ত নাচবো, আমরা পার্টি করব প্রত্যেকদিন, মানে শ্যুট প্রতিদিন শেষ হচ্ছে, ফেরবো। তাকে ভাই একটা কথা জিজ্ঞেস করি, কোনো মেকআপ আর্টিস্ট কি লেগেছিল কিনা বা ছিল কিনা? ছিল না, ছিল না। ওয়ান্ডারফুল। আমি এখন সবথেকে বেশি বড় অবাক হই যে এই লোকগুলো কি আমাদের সাথে কাদাইছিল, এই লোকগুলো কি আমাদের সাথে না খেয়েছিল, এই লোকগুলো কি যা মন চায় আমাদের, যেখানে আমরা ঝাঁপাই পড়েছি ওনারা ঝাঁপাই পড়েছে। তখন মাঝে মাঝে দেখি আর ভাবি আসলে কি তাই ওনারাই ছিল, মানে পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় যে সেলুট ওনাদের। সত্যি মানে একটাবার যদি মনে হয়নি যে এনারা রাজশাহী থেকে খুলনা আসছে, বরং মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোক, আমরা একসাথে এক ঘরে বসে সিনেমা তৈরি করতেছি এবং সিনেমাটা হয়ে গেছে ভাই। এটা এখন কৌতূহল থেকে জিজ্ঞেস করি তাকে ভাই, যেহেতু এই যে ইনসিডেন্টাল স্টোরির যে যাত্রা আপনি করছেন, প্রথমে ছিল রাজশাহী, এখন আবার খুলনা, এরপরে কি কোথাও যাচ্ছেন কিনা চেষ্টায় জিজ্ঞেস করি একটু। এইরকম ডেস্টিনেশন নিয়ে নাই ঠিক নাই, বাট গেলে কিন্তু আমরা অখুশি হব না, আমরা খুশি হব, জানিয়ে রাখি চাই। এবং আমি এরকম যেতে চাই। শেষটা দর্শকদের যদি কিছু বলতে চান দেলপি সম্পর্কে। আচ্ছা, দেলুপি সম্পর্কে বলবো হচ্ছে যে দেলুপি আসলে এই সময়ের জন্য খুবই সময় উপযোগী একটা সিনেমা। তো এই সময় আমরা যেই সব অস্থিরতা নিয়ে চলছি, আমরা যে আনসার্টিনিটির মধ্যে দিয়ে চলছি, এই সব আনসার্টিনিটির কথা এই ছবিতে আছে। এই ছবিটা রাষ্ট্রের ওই ইউনিটির কথা বলে, যেই ইউনিটিটা রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারে, এবং আলটিমেটলি আমাদের সবার মনেই হয়তো ওই রকম একটা চিন্তা, আমাদের ভাবনা আমাদের দেশ নিয়ে, আমাদের নিয়ে চলতেছে আমাদের মধ্যে। তো আমার মনে হয় এই ছবিটা দেখলে একটু আরাম লাগতে পারে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আরামের জন্য হলেও ছবিটি দেখবেন দেলপি আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভেচ্ছা রইল।